Dear BBA students, good morning to all. I hope তোমরা সবাই ভালো আছো। অ্যাকাউন্টিং ইকুয়েশন এই চ্যাপ্টারের উপর আমরা প্রথম ক্লাসে কিভাবে ইকুয়েশন তৈরি হলো তার একটি ভিজুয়ালাইজেশন আমরা দেখেছি এবং দ্বিতীয় ক্লাসে আমরা চারটি ছোট ছোট প্রবলেম সলভ করেছি। আজকের ক্লাসে আমরা একটি বড় প্রবলেম সলভ করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। প্রবলেমটি হলো এরকম। মনিকা রিপেয়ার শপ ওয়াজ স্টার্টেড অন জানুয়ারি 1, অর্থাৎ মনিকা রিপেয়ার শপ এটি শুরু হয়েছে জানুয়ারির 1 তারিখে। A summary of January transactions is presented below. জানুয়ারির যে লেনদেনগুলো সেটা নিচে দেওয়া হলো। এরপরে কিছু লেনদেন দেওয়া আছে। এরপরে বলা হয়েছে from the above transactions prepare a tabular analysis showing effect on accounting equation. আমরা যদি একটু অর্থ করি, নতুন কিছু ওয়ার্ড এখানে এসেছে। তো ট্রানজাকশন মানে লেনদেন, এটা আমরা জানি, এবং বিলো মানে হলো নিচে। অর্থাৎ মনিকা রিপেয়ার শপ ওয়াজ স্টার্টেড, মনিকা রিপেয়ার শপ শুরু হলো জানুয়ারির 1 তারিখ। এ সামারি অফ জানুয়ারি ট্রানজাকশন, জানুয়ারি ট্রানজাকশন গুলোর একটা সার ইজ প্রেজেন্টেড বিলো, নিচে প্রেজেন্ট করা হলো। এই ট্রানজাকশন গুলো নিচে প্রেজেন্ট করা হলো। এখানে প্রথমে বলছে জানুয়ারি 1 এ ইনভেস্টেড টাকা 1.5 লাখ ক্যাশ ইন বিজনেস, ব্যবসায় 1.5 লাখ টাকা ক্যাশ ইনভেস্ট করা হয়েছে, দ্যাট মিন্স বিনিয়োগ করা হয়েছে, আমরা এটি জানি। এরপরে জানুয়ারি 3 এ বলা হয়েছে পারচেজড ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে ফর টাকা 50,000 ইন ক্যাশ, 50,000 নগদ টাকায় ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে। ইন ক্যাশ মানে নগদে, এটা আমরা জানি। এরপর জানুয়ারি 5 তারিখে বলা হয়েছে পারচেজ টাকা 5,000 ফর অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে 5,000 টাকা দিয়ে ওয়ান অ্যাকাউন্ট মানে বাকিতে। এরপর 12 তারিখে বলা হয়েছে উইথড্রিউ টাকা 20,000 টাকা উত্তোলন করা হলো ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত কাজের জন্য। আমরা জানি ব্যক্তিগত কাজের জন্য মালিক টাকা উত্তোলন করতে পারে। তো উইথড্রিউ অর্থ হলো উত্তোলন করা, এটা মালিক উত্তোলন করে থাকে। এরপরে বলা হয়েছে পেইড স্যালারিজ টাকা 30,000 টাকা স্যালারি পরিশোধ করা হয়েছে। কাদের পরিশোধ করা হয়েছে? প্রতিষ্ঠানের কর্মীদের স্যালারি পরিশোধ করা হয়েছে। এরপর বলা হয়েছে ফ্রম দ্য অ্যাবাভ ট্রানজাকশনস, অ্যাবাভ মানে উপরের ট্রানজাকশনস বা লেনদেনগুলো থেকে প্রিপেয়ার এ ট্যাবুলার অ্যানালাইসিস, একটি টেবিল অ্যানালাইসিস প্রিপেয়ার করো বা তৈরি করো, শোয়িং দেখাও ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরে যে প্রভাব সেটা দেখাও। দ্যাট মিন্স আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন হলো A = L + OE বা অ্যাসেটস = লায়াবিলিটিস + ওনার্স ইকুইটি। এই ইকুয়েশনের উপর কি প্রভাব পড়বে এই ট্রানজাকশন গুলো দিয়ে সেটি আমাদের একটি টেবিল অ্যানালাইসিস বা ট্যাবুলার অ্যানালাইসিস দেখাতে হবে। আমরা আজকে একটি বড় প্রবলেম সলভ করব। তো আমরা জানি সূত্রটা হলো অ্যাসেটস = লায়াবিলিটিস + ওনার্স ইকুইটি। এই অঙ্ক করার আগে তোমরা অবশ্যই কতগুলো অ্যাসেটস আছে এই ট্রানজাকশন গুলোতে সেটি আগে বের করে নিবে। কারণ অঙ্ক সবাই পারে, কিন্তু ঘর কাটতে পারে না কতগুলো অ্যাসেটস এর পাশে কলাম হবে। এইটা যদি তুমি না জেনে আগেই কলাম করো তাহলে কোনো একটা কলাম দেখবা বেশি থাকবে অথবা একটা কলাম কম হয়ে যাবে, তখন ছকটা দেখতে খুবই উইয়ার্ড লাগবে। এই জন্য প্রথমে তুমি জাস্ট 1 মিনিট বা 2 মিনিট সময় নষ্ট করো, সেটা হলো এই ট্রানজাকশন গুলো আবার পড়ে খুঁজে বের করো ওর ভেতরে কতগুলো অ্যাসেটস আছে। তো এর ভেতরে দেখো অ্যাসেট আছে, প্রথমে ইনভেস্টেড টাকা 1.5 লাখ টাকা ক্যাশ ইন দ্য বিজনেস, ব্যবসায় 1.5 লাখ টাকা ক্যাশ ইনভেস্ট করেছে মালিক। তার মানে কি প্রতিষ্ঠানে কি এসেছে? ক্যাশ এসেছে, তার মানে প্রতিষ্ঠানে একটি সম্পদ বাড়লো, তার মানে আমার অ্যাসেট একটি হলো ক্যাশ, আমি অ্যাসেট পেয়ে গেলাম একটি ক্যাশ। ওকে, পরেরটা দেখো পারচেজড ইকুইপমেন্ট ফর টাকা 50,000 ইন ক্যাশ, নগদ 50,000 টাকা দিয়ে ইকুইপমেন্ট ক্রয় করা হলো। যদি ইকুইপমেন্ট ক্রয় করি নগদে বাকিতে যেভাবেই করি আমার প্রতিষ্ঠানে তো আসলো, তার মানে প্রতিষ্ঠানের সম্পদ বাড়লো, তার মানে আরেকটি সম্পদ পেলাম ইকুইপমেন্ট। এরপরে বলছে পারচেজ টাকা 5,000 ফর অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট,
অফিস সাপ্লাইজ কিনেছি বাকিতে 5000 টাকা দিয়ে। বাকিতে কেন, নগদে কেন, যেভাবেই কেন, তোমার অফিস সাপ্লাইজ বেড়েছে কিনা? ইয়েস, তুমি কিনেছো, তোমার প্রতিষ্ঠানে সাপ্লাইজ এসেছে, সাপ্লাইজ বেড়েছে। সো সাপ্লাইজ এটাও তোমার একটা সম্পদ বেড়েছে, সো এটাও তোমার একটা অ্যাসেট। এরপরে উইথড্র টাকা 20000 ফর পার্সোনাল ইউজ। মালিক টাকা দিয়ে চলে গেছে, ক্যাশ বাড়িনি, তাহলে ক্যাশ কমে গেছে। সো আমার আর এটা লিখতে হবে না, ক্যাশ কমে প্রথমে একটা অ্যাসেট ধরেছি। যে অ্যাসেটটা একবার ধরবে সেটা আর ধরার দরকার নেই, তাহলে এটা আসবে না। আরেকটা জিনিস হলো পেইড স্যালারিজ টাকা 30000। এটা আমি পেইড করেছি টাকা, দ্যাট মিন্স আমার ক্যাশ চলে গেছে। সো এই ক্যাশটা আগেও ধরেছি, সুতরাং এটা ধরার দরকার নেই। তাহলে 5টা এখানে ট্রানজাকশন আছে, এই 5টার মধ্যে আমি সম্পদ পেলাম 3টি, ক্যাশ, ইকুইপমেন্ট এবং অফিস সাপ্লাইজ। 3টি সম্পদ পেলাম, আমি ছোট্ট করে মার্ক করে রাখলাম যে আমি 3টি সম্পদ পেলাম। ওকে, এবার আমি দেখব আমার প্রতিষ্ঠানে লায়াবিলিটিস কয়টা আছে, এটাও দেখব। তাহলে প্রথমে দেখো লায়াবিলিটিস আছে কিনা। ইনভেস্টেড টাকা 1.5 লাখ ক্যাশ ইন দ্য বিজনেস। ব্যবসায় 1.5 লাখ টাকা ক্যাশ ইনভেস্ট করা হয়েছে, এর জাবেদা করো। জাবেদা করলে কি হয়? ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল ডেফিনেটলি লায়াবিলিটিস, বাট এই ইকুয়েশনে লায়াবিলিটিস নয়। কারণ আমরা জেনারেল জার্নালের আগে অ্যাকাউন্টিং এর কনসেপ্ট আলোচনা করার সময় আমরা 4টি এন্টিটি নিয়ে আলোচনা করেছি। সেটি হলো অ্যাসেটস, এক্সপেন্স, ইনকাম এবং লায়াবিলিটিস। বাট অ্যাকাউন্টিং এর বেসিক কম্পোনেন্ট হলো 5টি। আরেকটি কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টটা আমাদের এখানে কাজে লাগবে। সেই কম্পোনেন্টটার নাম হলো ওনার্স ইকুইটি। এই যে ওনার্স ইকুইটি, এইটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। ওনার্স ইকুইটিকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো ক্যাপিটাল, এর সাথে যোগ হবে ইনকাম, বিয়োগ হবে এক্সপেন্স, আর বিয়োগ হবে ড্রয়িং। দ্যাট মিন্স এই 4টা কম্পোনেন্ট হলো ওনার্স ইকুইটির কম্পোনেন্ট। সো ওনার্স ইকুইটি আলাদা একটা ঘর হবে। তাই ওনার্স ইকুইটির মধ্যে ক্যাপিটাল, ইনকাম, এক্সপেন্স এবং ড্রয়িং, এই 4টা কখনোই লায়াবিলিটির মধ্যে যাবে না। যদিও ক্যাপিটাল সবচেয়ে বড় লায়াবিলিটি, বাট যখন তুমি ইকুয়েশন করবে তখন ইকুয়েশনে ক্যাপিটাল কখনো লায়াবিলিটিস এর মধ্যে যাবে না। এটি অবশ্যই ওনার্স ইকুইটির পার্ট, এটা মনে রেখো। তাহলে আমরা লায়াবিলিটিস এখানে পেলাম না। আমরা পারচেজ ইকুইপমেন্ট ফর টাকা 50000 ইন ক্যাশ, এটা যদি জাবেদা করি তাহলে ইকুইপমেন্ট আসলে ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ চলে গেছে, ক্যাশ ক্রেডিট, এখানে কোনো লায়াবিলিটিস নেই। পারচেজ টাকা 5000 ফর অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। সাপ্লাইজ কিনেছি বাকিতে, তাহলে এইটার একটা দায় আছে। বাকিতে সাপ্লাইজ কিনেছি, সাপ্লাইজ ডেবিট, ক্রেডিট হবে কি? ডেফিনেটলি ক্রেডিট হবে। ওই যে ওয়ান অ্যাকাউন্ট, ওইটার জন্য অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। তাহলে আমাদের এই ওয়ান অ্যাকাউন্টটা হলো একটা লায়াবিলিটিস, এইটা। এরপরে কি আছে? উইথড্র টাকা 20000 ফর পার্সোনাল ইউজ। নো, এর জাবেদা হলো উইথড্র ডেবিট, ক্যাশ ক্রেডিট। পেইড স্যালারিজ টাকা 30000। নো, এর জাবেদা হলো স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখানে কোনো লায়াবিলিটিস নেই। তোমরা যারা জাবেদা পারো না তারা জেনারেল জার্নালের যে কয়েকটি ভিডিও আছে এগুলো যদি তুমি দেখো তাহলে জাবেদা নিয়ে কখনোই কোনো সমস্যা হবে না। খুবই সুন্দর করে স্প্লিট করে ভিজুয়ালাইজ করে জাবেদাগুলো তৈরি করা। আশা করি এই ভিডিও দেখার আগে ওই ভিডিওটা দেখে আসবে। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। অঙ্কে যাওয়ার আগে প্রথমে আমাদের লিখে নিতে হবে কোম্পানির নাম এবং এই দুইটা লাইন লিখতে হবে যে ইফেক্ট অফ ট্রানজাকশনস অন অ্যাকাউন্টিং ইকুয়েশন এবং কোন মাসে এটা করছি, ফর দ্য মান্থ অফ জানুয়ারি। যদি সাল থাকে তাহলে আমরা কমা দিয়ে সালটাও লিখে দিব। তারপরে আমরা একটা ছক করব। ছকের বাম পাশে থাকবে অ্যাসেট, তারপর ইকুয়াল টু দিয়ে থাকবে লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এই হলো সেই ছক। তোমরা মনে রাখবা বাম পাশে একটা ডেটের ঘর থাকবে, ডান পাশে একটা রিমার্কস এর ঘর থাকবে, মন্তব্যের ঘর, আর মাঝে এ পাশে অ্যাসেটের ঘর থাকবে, এখানে লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটির ঘর থাকবে। তো অ্যাসেটের মধ্যে আমরা দেখেছি এই অঙ্কে 3টা অ্যাসেট আছে, তাই 3টা কলাম করেছি। আর একটা ইকুয়ালের ঘর রেখেছি। লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি আমরা এখানে এসে আবার ভাগ করে দিয়েছি। যেহেতু একটা লায়াবিলিটি আছে তাই লায়াবিলিটিকে আমরা এখানে রেখেছি আর ওনার্স ইকুইটিটাকে একসাথে রেখেছি। অনেকে ওনার্স ইকুইটির এখানে ক্যাপিটাল লেখে, তোমরা অবশ্যই এটা লিখবে না। কারণ ক্যাপিটাল যদি লেখো তাহলে ইনকাম এবং এক্সপেন্স এবং ড্রয়িং এই তিনটির জায়গা
অ্যাকুরেট হয় না, অবশ্যই এখানে ওনার্স ইকুইটি লিখবে। এখন আমরা অঙ্ক দেখব, অঙ্ক করব। তো আমরা অঙ্কটা একটু দেখি অঙ্কের মধ্যে কি ছিল। অঙ্কের মধ্যে প্রথম ছিল ইনভেস্টেড টাকা 1.5 লাখ ক্যাশ ইন বিজনেস। ব্যবসায় 1.5 লাখ টাকা ইনভেস্ট করেছে। কে করেছে ইনভেস্ট? ডেফিনেটলি মালিক করেছে। তাহলে মালিক যদি ইনভেস্ট করে ডেফিনেটলি এর জাবেদা হবে আমার প্রতিষ্ঠানে ক্যাশ আসছে, এর জাবেদা হবে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ক্যাশ বাড়লো আমার প্রতিষ্ঠানে এবং মালিকের ক্যাপিটাল বাড়লো। সো আমরা এখানে দেখো আমার ক্যাশ বাড়লো, সো ক্যাশে যোগ হবে, আর ক্যাপিটাল বাড়লো মালিকের। ক্যাপিটাল কোথায় যাবে? আমরা সবাই জানি ক্যাপিটাল হলো ওনার্স ইকুইটিতে যাবে, তাহলে ওনার্স ইকুইটিতে যোগ হয়ে যাবে। সো আমরা জানুয়ারির 1 তারিখ দিয়ে দিব ক্যাশে 1.5 লাখ টাকা এবং ওনার্স ইকুইটিতে 1.5 লাখ টাকা, এবং রিমার্কে লিখবো ইনভেস্টমেন্ট, অর্থাৎ এটা মালিক ইনভেস্ট করেছে সেটা লিখে দিয়েছি। এরপরে একটু অঙ্কটা দেখি। অঙ্কতে 3 নাম্বার 3 তারিখে বলা হয়েছে পারচেজ ইকুইপমেন্ট ফর টাকা 50,000 ইন ক্যাশ। নগদ 50,000 টাকা দিয়ে ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে। দ্যাট মিন্স আমি ম্যানেজার, আমি ইকুইপমেন্ট কিনেছি নগদ টাকা দিয়ে, তার মানে আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে। অন দ্য আদার হ্যান্ড ইকুইপমেন্ট এসেছে, মানে আমার প্রতিষ্ঠানে ইকুইপমেন্ট যোগ হয়েছে। তাহলে আমার প্রতিষ্ঠানে ইকুইপমেন্ট যোগ হবে এবং নগদ টাকা চলে যাবে। তাহলে নগদ টাকার এখানে বিয়োগ হবে 50,000 এবং ইকুইপমেন্টের এখানে যোগ হবে 50,000 টাকা। যেটা আসবে সেটা যোগ হবে, যেটা চলে যাবে সেটা বিয়োগ হবে। তাহলে ক্যাশে বিয়োগ হলো 50,000 টাকা, যেহেতু নগদ টাকায় কিনেছি টাকা চলে গেছে। ইকুইপমেন্ট কিনেছি এজন্য আমার প্রতিষ্ঠানে ইকুইপমেন্ট এসেছে, অর্থাৎ ইকুইপমেন্ট বেড়েছে, তাই এখানে যোগ হয়ে গেছে। আমরা তারপর এখানে রিমার্কে কিছু লিখিনি, কেন লিখিনি পরে বলছি। এরপরে আমরা এই দুইটা লিখে ব্যালেন্স করে দিব। সবসময় মনে রাখবা অ্যাকাউন্টিং ইকুয়েশনে দুইটা যোগ বিয়োগ করে ব্যালেন্স তৈরি করে দিবা। এটা তোমরা হয়তো ইন্টারমিডিয়েটে ব্যালেন্স করনি, কিন্তু বিবিএতে ব্যালেন্স করতে হবে। আমরা ব্যালেন্স করে দিলাম। ব্যালেন্স হলো 1.5 লাখ থেকে 50,000 বাদ দিলে 1 লাখ, এখানে 50,000 ইকুয়াল টু এখানে কিছু নাই, তার মানে 1.5 লাখ টাকা নিচে নেমে গেল। এখানে একটা প্রশ্ন হলো বিয়োগ করলাম কিন্তু ব্র্যাকেট দিলাম না কেন? এখানে আমি বিয়োগ লিখলে কি ভুল হবে? না, বিয়োগ লিখলে ভুল হবে না। তবে অনেকে বিয়োগ লিখতে গিয়ে দেখা যায় ঠিকভাবে লিখতে পারে না, মুছে যায়। এই জন্য তোমরা ব্র্যাকেট দিলে এটা সবচেয়ে সুন্দর দেখায় এবং ভালো হয়, তাই তোমরা ব্র্যাকেট দিবে। এরপরে দেখি অঙ্কে কি বলা আছে। জানুয়ারির 5 তারিখে বলা আছে পারচেজ টাকা 5,000 ফর অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। বাকিতে অফিস সাপ্লাইজ কিনেছি 5,000 টাকা। তার মানে আমি অফিস সাপ্লাইজ কিনেছি কিন্তু বাকিতে, তাহলে অফিস সাপ্লাইজ আমার প্রতিষ্ঠানে এসেছে, দ্যাট মিন্স আমার প্রতিষ্ঠানে অফিস সাপ্লাইজ বেড়েছে। তাহলে অফিস সাপ্লাইজে যোগ হবে 5,000, কিন্তু বাকিতে কিনেছি। বাকিতে কিনেছি মানে আমার একটা দায় বেড়েছে, ওই যে অ্যাকাউন্টস পেয়েবল, এই দায় বেড়েছে মানে দায়ে টাকাটা বেড়ে যাবে বা যোগ হয়ে যাবে। তাহলে আমার অফিস সাপ্লাইজ বেড়েছে 5,000, অ্যাকাউন্টস পেয়েবলে বেড়েছে 5,000। কিন্তু আমি কিন্তু এখানে মাইনাস করিনি, কারণ আমি নগদ টাকা দিয়ে কিনিনি, আমার ক্যাশ মাইনাস হয়নি, তাই আমি এখানে মাইনাস করিনি। যেহেতু বাকিতে কিনেছি তাই আমার দায়ের ঘরে বেড়েছে। এরপরে আমরা এটাকে ব্যালেন্স করে দিব, কারণ এই টাকা আছে এবং আরেকটা টাকার ঘর পেয়েছি। আগের ব্যালেন্স এবং এই টাকার ঘর আমরা ব্যালেন্স করে দিয়েছি। এটা নামিয়ে দিয়েছি, এটা নামিয়ে দিয়েছি, এটা 5,000 হয়েছে, এখানে 5,000, এখানে যা ছিল তাই আছে। এরপরে আমরা একটু অঙ্কটা দেখি। অঙ্কে বলা আছে জানুয়ারির 12 তারিখে উইথড্রিউ টাকা 20,000 ফর পার্সোনাল ইউজ। ব্যক্তিগত কাজের জন্য মালিক 20,000 টাকা উত্তোলন করেছে। আমরা জানি উত্তোলনে জাবেদা হলো উইথড্র ডেবিট ক্যাশ ক্রেডিট, কারণ আমার প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে নিয়ে গেছে, আমার প্রতিষ্ঠান থেকে ক্যাশ কমে গেছে, তার মানে আমার ক্যাশ যা ছিল তার থেকে 20,000 মাইনাস হবে। আর উইথড্র হলে কি হয়? উইথড্র কোথায় যায়? উইথড্র ইজ আ পার্ট অফ ওনার সিকিউরিটি। সো উইথড্র হলে যোগ হয় না বিয়োগ হয়? আমরা জানি উইথড্র হলে বিয়োগ হয় ওনার সিকিউরিটি থেকে। আমরা জানি ওনার সিকিউরিটি 4টা কম্পোনেন্ট, ক্যাপিটাল, ইনকাম, এক্সপেন্স এবং ড্রয়িং। এর মধ্যে ক্যাপিটাল এবং ইনকাম যদি হয় তাহলে ওনার সিকিউরিটিতে যোগ হয়,
এক্সপেন্স এবং ড্রয়িং যদি হয় তাহলে ওনার্স ইকুইটিতে বিয়োগ হয়। সো এখানে ড্রয়িং হয়েছে, আর ড্রয়িং হলে বা উইথড্র হলে ওনার্স ইকুইটিতে বিয়োগ হবে। এবং প্রতিষ্ঠান থেকে যেহেতু ক্যাশ নিয়ে গেছে, তার মানে আমার প্রতিষ্ঠানের ক্যাশ কমে গেছে, তাহলে আমার এখান থেকে কমে যাবে 20,000 টাকা, আর ওনার্স ইকুইটি থেকে কমে যাবে 20,000 টাকা। এখানে লিখেছি উইথড্র। প্রশ্ন হলো, এখানে লিখেছি উইথড্র, কিন্তু এখানে তো লিখিনি অ্যাকাউন্টস পেয়েবল বা বাকিতে কিনেছি, এখানে তো লিখিনি যে ইকুইপমেন্ট কিনেছি। অ্যাকচুয়ালি রিমার্ক আমরা লিখি যে এন্ট্রিগুলোর ওনার্স ইকুইটিতে টাকা আসে সেই এন্ট্রিগুলো লিখি। ওনার্স ইকুইটিতে টাকা আসে যদি ক্যাপিটাল হয়, দ্যাট মিন্স ইনভেস্টমেন্ট হয়, তাহলে যে কোনো ধরনের ইনকাম হলে এখানে টাকা আসে এই ঘরে নতুন করে, অথবা যে কোনো ধরনের এক্সপেন্স হলে এখানে টাকা আসে, অথবা ড্রয়িং হলে এই ঘরে টাকা আসে। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লিখেছি আর ড্রয়িং এর ক্ষেত্রে লিখেছি, আর এছাড়া লিখবো ইনকাম এবং এক্সপেন্সের ক্ষেত্রে। তাই ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নরমালি আমরা এখানে লিখি না। ওনার্স ইকুইটিতে টাকা আসলেই আমরা শুধুমাত্র রিমার্ক লিখব। এরপর ব্যালেন্স করে আমরা দেখলাম যে আমাদের ব্যালেন্স হলো এটা। এরপরে অঙ্কে আছে পেইড স্যালারিজ টাকা 30,000, অর্থাৎ স্যালারি পরিশোধ করেছি 30,000 টাকা। পরিশোধ করেছি মানে কি, আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে, মানে আমার ক্যাশ কমে গেছে। আর স্যালারি দিয়েছি মানে এটা আমার জন্য এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স। সো এক্সপেন্স হলে কোথায় যায়, ওনার্স ইকুইটিতে। যোগ হয় না বিয়োগ হয়, বিয়োগ হয়। তাহলে আমরা এবার দিব, এখান থেকে 30,000 মাইনাস করব, এখান থেকে 30,000 মাইনাস করব। এবং যেহেতু ওনার্স ইকুইটিতে নতুন একটা টাকা আসছে, সুতরাং অবশ্যই রিমার্ক লিখব, এটা কি, স্যালারি এক্সপেন্স। তারপরে আমরা ব্যালেন্স করে দিব 50,000, 50,000, 5,000, 5,000, 1 লাখ টাকা। এরপর যেহেতু আর কিছু নাই, অর্থাৎ 5টা এন্ট্রি ছিল, 5টা এন্ট্রি আমরা করে ফেলেছি। এখন আমরা টোটাল করে দিব অ্যাসেটের টাকাটা এবং লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটির টাকাটা একসাথে টোটাল করে দিব। এইটা যদি আমাদের মিলে যায় তাহলে অঙ্ক হয়েছে, যদি না মেলে তাহলে অঙ্ক হয়নি। তো আশা করি এই অঙ্ক খুবই সহজ, এটা খুব সহজেই মিলে যাবে। এখন সমস্যা হলো, জাবেদা যদি না পারো তাহলে ইকুয়েশন কখনোই পারবে না, জাবেদা যদি পারো তাহলে ইকুয়েশন সহজেই পারবে। আমরা অ্যাকাউন্টিং এর যে বেসিক কনসেপ্টের ক্লাসগুলো করেছি, ওই ক্লাসে জাবেদাগুলো ভেঙে ভেঙে শিখিয়েছি, 2টি ক্লাস প্র্যাকটিস করিয়েছি। এই 2টি ক্লাস প্র্যাকটিস যদি তুমি পারো তাহলে এমন কোনো জাবেদা নাই তুমি পারবে না। সো তোমাদেরকে আমি বলবো, আগে জার্নালটা শিখে ইকুয়েশনে আসো। এবং এই ইকুয়েশন থেকে তোমাদের পরীক্ষায় প্রত্যেক বছরই 10 নম্বরে একটা কোশ্চেন হয়। এটি খুবই ইজি, এই কোশ্চেনটার আনসার অবশ্যই করতে হবে। আমি আজকে প্রথম একটি প্রবলেম দেখালাম, এরপর আরো প্রবলেম দেখাবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সবার জন্য শুভকামনা।